আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেল করতে পারেন। চলুন ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাগুলো আমাকে যিনি দিয়েছেন তার নাম তাহিয়ান আল আশফানুর রহমান। তার পাঠানো বেশ কিছু ঘটনা ইতোমধ্যেই আমরা প্রচার করেছি। তো তার বাসা ঢাকার ধানমন্ডি শিকদার মেডিকেল অ্যাপার্টমেন্টে, আর দেশের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কর্মকার পাড়া গ্রামে। তার পাঠানো বেশ কিছু ঘটনা তারই খালাতো ভাই বাঁধন ভাইয়ের কাছ থেকে তিনি সংগ্রহ করেছিলেন। চলুন ঘটনায় চলে যাই। শুরুতে ঘটনাগুলো বলেছি এই কারণ ছোট ছোট পাঁচটি ঘটনা উনি একত্রে পাঠিয়েছেন। ধারাবাহিকভাবে ঘটনাগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। তো তাহিয়ানের খালামণির ঘটনাগুলো এর আগেও আমরা বলেছি, বিশেষ করে বাঁধন ভাইয়ের মায়ের ঘটনাগুলো। তো বাঁধন ভাইয়ের মা উনি অনেক আমল করা শুরু করেছেন। ঘটনাটি যখন ঘটে তখন সাল 2021 কি 22, উনি নিরিবিলিতে আমল করার জন্য ওনার যেই বেডরুম আর ডাইনিং রুম এই দুইয়ের মধ্যবর্তী জায়গায় থাই গ্লাস দিয়ে একটি ছোট রুম তৈরি করে নিয়েছিলেন, যাতে করে উনি নিরিবিলিতে আমলগুলো করতে পারেন। আর সবসময় ঘরের ভেতরে যদি উনি বসে থাকেন, অর্থাৎ ওনার রুমের মধ্যে বসে থাকেন, বাড়িতে আরও অনেক কাজ হয়, অনেকে কাজ করেন, সেগুলোও কিন্তু তদারকির প্রয়োজন আছে। দেখা যাচ্ছে উনি রুমের মধ্যে বসে আছেন, বাড়িতে যারা কাজ করছেন তারা তো জানছেন না যে উনি আসলে কোথায় বসে আছেন, তখন অনেক ধরনের অকারেন্স ঘটে যেতে পারে। এই কারণেই মূলত উনি একটা রুম তৈরি করে নিয়েছিলেন, যাতে করে ওখানে বসে উনি যদি আমলগুলো করেন তাহলে বাড়িতে যারা কাজ করছেন তারাও তাকে দেখতে পারবেন, তার উপস্থিতি সম্পর্কে জানতে পারবেন। এটা তো গেল দিনের বেলার ঘটনা। আর রাতের বেলাতে উনি ওনার রুমেই আমলগুলো করতেন। উনি এই রাতের বেলা আমলগুলো করে ঘুমিয়ে পড়েছেন। রাত তখন আনুমানিক 2টা কি 3টা বাজে। বাঁধন ভাই উনি দিনের বেলাতে বেশ কিছুক্ষণ ঘুমানোর কারণে রাতে আর ওনার সহজে ঘুম আসতে চাইছে না। এরকম মাঝে মাঝেই হতো, দিনের বেলা ঘুমালে রাতে আর ঘুম আসতে চায় না। উনি তখন আপনাদের হরওয়ার্ল্ডের ঘটনাগুলো শুনছিলেন, যাতে করে দ্রুত ঘুমিয়ে যেতে পারেন। হঠাৎ উনি প্রবল বেগে ভূমিকম্প অনুভব করেন। বাড়ি তখন থরথর করে কাঁপছে, মনে হচ্ছে 9 মাত্রার ভূমিকম্প হচ্ছে, মনে হচ্ছে এখনই সবকিছু ভেঙে পড়বে মাথার উপরে। প্রথম দিকে উনি বুঝতে পারেন না এই ঘটনাটা কি। যখন বুঝতে পারলেন তখন তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, তার মাকে অর্থাৎ খালামণিকে ডাকাডাকি শুরু করেছেন। খালামণিও দেখলেন আসলেই তো ভূমিকম্প হচ্ছে। ওনারা ঘর থেকে বের হবেন এমন সময় ভূমিকম্প থেমে যায়, সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে। ভূমিকম্প হলে কিন্তু আমরা দেখি ঘরের বিভিন্ন জিনিসপত্র নড়াচড়া করতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। অনেক সময় দেখা যায় যে শোকেসের মধ্যে থাকা থালাবাটিগুলো ঝনঝন ঝনঝন শব্দ করতে থাকে। এরকম শব্দ কিন্তু হচ্ছিল। মাথার উপর তাকিয়ে দেখলেন ফ্যানগুলো দুলছে। একটা সময় কিন্তু স্বাভাবিক হয়ে গেল সবকিছু। তখন তারা আবারও ঘুমাতে যাবেন, এমন সময় ওনারা থরথর করে কাঁচ কাঁপছে এমন শব্দ শুনতে পেলেন। ওনারা খেয়াল করলেন খালামণি নতুন করে যেই রুমটা তৈরি করেছেন থাই গ্লাস দিয়ে, সেই রুমের কাঁচ থরথর করে কাঁপছে। ওনারা চিন্তা করলেন যে ভূমিকম্প তো থেমে গেছে, কাঁচ তো এতক্ষণ ধরে কাঁপার কথা না, এতক্ষণ তো থেমে যাবার কথা, কিন্তু এমনভাবে কাঁপছে মনে হচ্ছে ভূমিকম্প এখনো চলমান রয়েছে, কিন্তু ভূমিকম্প কিন্তু তখন চলছিল না। এটা কেন হলো এটা তো ওনারা বুঝতে পারছেন না। বাঁধন ভাই উনি কিছুটা এগিয়ে গিয়ে ওই কাচের উপর হাত রাখলেন, তখন কাচটা থেমে গেল। বাঁধন ভাই যখন কাচের উপর হাত রাখলেন তখন উনি ফিল করলেন এই কাচটা তখনও বেশ কাঁপাকাঁপি করছিল, অথচ বাড়ির অন্য কোনো কিছু কিন্তু কাঁপাকাঁপি ওই সময় করছে না। যেই না উনি কাচে হাত দিয়ে এই কাঁপাকাঁপিটা থামিয়ে দিলেন, তখন ঘটল আর একটা ঘটনা। রান্নাঘর যেটা আছে আর টেবিল যেটা আছে, এইগুলোর উপরে কিন্তু অর্থাৎ টেবিলের উপরে বেশ কিছু জিনিসপত্র ছিল, থালাবাটি ছিল, কাচের জিনিস ছিল, কাঁসার তৈরি বেশ কিছু জিনিস ছিল। আর রান্নাঘরে যেই ছোট আলমারি রয়েছে এর মধ্যেও বেশ কিছু জিনিস ছিল, রান্নার সামগ্রী ছিল। এই জিনিসগুলো এখন কাঁপাকাঁপি শুরু হয়ে গেল।
আজব বিষয়, এগুলো এখন কাঁপাকাঁপি করছে কেন? ভূমিকম্প তো থেমে গেছে। তখন এই বাঁধন ভাই আর খালামণি ওই দিকটাতে এগিয়ে যান। খালামণি টেবিলের দিকে যান আর বাঁধন ভাই রান্নাঘরের দিকে যান, যে ঘটনাটা কি, কাঁপাকাঁপি করছে কেন। বাঁধন ভাই খেয়াল করলেন যে কিচেনের একটা জায়গায় একটা হুকের মধ্যে একটা বড় মগ ঝুলানো ছিল, একটা আংটার মতো আছে, ওর মধ্যে মগটা ঝুলানো। তো উনি কি করেছেন, ওই ঝুলানো মগটা খুব বাজেভাবে নড়ছিল, এটা উনি দেখছেন, এবং ওটায় অনেক শব্দ হচ্ছিল। উনি যখনই ওটাতে হাত দিয়েছেন থামানোর জন্য, উনি চিন্তা করলেন যে হাত দেওয়ার সাথে সাথে সেটা থেমে যাবে, এই চিন্তা করে তো হাতটা দিয়েছিলেন। কিন্তু না, যখন উনি হাতটা দিলেন মনে হচ্ছে ওনার হাতের ভেতরেই এই জিনিসটা প্রবল বেগে ছোটাছুটি করার চেষ্টা করছে। এটা দেখে তো উনি মারাত্মক ভয় পেয়ে যান যে ঘটনাটা কি হলো। এটা কিন্তু ওনার মাও খেয়াল করলেন, ওনারা বেশ ভয় পেয়ে যান। এরপর ওনারা বুঝতে পারলেন এখানে অস্বাভাবিক কোনো কিছু হয়েছে। ঘরটা ভালো করে খেয়াল করলেন কোথাও কোনো কিছু আছে কিনা, কিন্তু না, কোথাও কোনো কিছুই ওনারা পেলেন না। সবচাইতে অবাক করা বিষয় হলো ওই রাতে নাকি কোনো ভূমিকম্পই হয়নি। তাহলে সেই রাতে তাদের সঙ্গে আসলে কি হয়েছিল, এর কোনো কারণও ওনারা আর বের করতে পারেননি। ভূমিকম্পটাই বা কেন হলো, কাঁচ ওভাবে কেন কাঁপছিল, আর কিচেনে কেনই বা এই জিনিসগুলো থরথর করে কাঁপছিল, হাত দিয়ে ধরার পরও কেন ওই জিনিস হাতের মধ্যে ছোটাছুটি করার চেষ্টা করছিল, এটা কিন্তু ওনারা বুঝতে পারেন নাই, এর কোনো ব্যাখ্যা ওনারা খুঁজে পান নাই। চলুন এবারে যাই দ্বিতীয় ঘটনায়। এটাও তাহিয়ানকে দিয়েছে বাঁধন ভাই। একটি বাড়িকে কেন্দ্র করে মূলত ঘটনাটি ঘটেছিল। এই বাড়িটার অবস্থান নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মৌখারা হাট সংলগ্ন একটি স্থানে। বাড়িটা সম্পর্কে কিছু না বললেই নয়, বাড়িটা যে স্থানে অবস্থিত তার কয়েকশো মিটার পশ্চিমে একটি শ্মশান ঘাট রয়েছে। শ্মশানটা এখনও চালু আছে, অর্থাৎ এখনও সেখানে লাশ দাহ করা হয়। বাঁধন ভাইয়ারা যে বাড়িতে থাকেন সেই বাড়ির ঠিক পেছনেই একটা নদী রয়েছে, নদীটার নাম বড়াল। এই নদীর ওই পারের সাথে বেশ সংলগ্নভাবেই ওই বাড়িটার অবস্থান। বাড়িটার পেছনে ছোট একটা কলা বাগান রয়েছে। ঘটনাটির সূত্রপাত হয় তখন যখন বাড়ি তৈরির কাজ কেবল শুরু হয়েছে। সেখানে অনেক শ্রমিক কাজ করতে দূর থেকে আসছেন, তাই তারা বাড়িতে তো ডেলি আর ফেরত যেতে পারেন না। বেশ বেলা করেই তাদের আসলে কাজ শেষ হয়। বেলা করে এই অর্থে বলছি যে তারা যখন কাজটা শেষ করেন তখন কিন্তু সন্ধ্যা লেগে যায়। তখন ওনারা বাড়ি যাবেন কিভাবে আর সকাল সকাল কিভাবে আসবেন, এই জন্য ওনাদের যাদের বাড়িগুলো দূরে ছিল তারা আর যেতেন না, যাদের বাড়ি খুব কাছাকাছি ছিল তারা চলে যেতেন। ওনারা একটা ক্যাম্পের মতো করে সেখানে থাকা শুরু করেন। যেখানে ক্যাম্পটা তৈরি করেছেন ওখানে বেশ ঝোপঝাড় ছিল, জায়গাটা ওনারা পরিষ্কার করেছিলেন, তারপর সেখানে থাকতে শুরু করেন। বাড়িটা তৈরির কাজ যখন চলছে তখন নির্মাণ শ্রমিকরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে শুরু করেন। যেমন ঘরের ভেতর হঠাৎ করে বড় বড় সাপ দেখা যেত। ওনারা যখন ডাকাডাকি করতেন অন্যদেরকে, তখন এই সাপটা কোথায় যেন হাওয়া হয়ে যেত। ওই সাপটাকে আঘাত করার সুযোগ ওনারা পেতেন না। হঠাৎ করে দেখতেন বিশাল আকৃতির একটা সাপ, যখন চিৎকার চেঁচামেচি করতেন তখন ওই সাপটা কোথায় যেন হাওয়া হয়ে যেত। তো এত কিছু ঝামেলাতে হচ্ছে, এর মধ্য দিয়েই কিন্তু বাড়ির প্রথম তলার কাজ সম্পন্ন হয়। তখন শ্রমিকরা সেই অস্থায়ী ক্যাম্পে না থেকে প্রথম তলায় খাওয়া এবং ঘুমানো শুরু করে। তবে ওই ফ্লোরে ওয়াশরুম কিন্তু তখনও চালু করা যায়নি। ওয়াশরুম তারা টেম্পোরারি যেটা তৈরি করেছিলেন ওই ক্যাম্পের কাছে ওইটাই ব্যবহার করতেন। ওখানে থাকার পর থেকে কিন্তু আর তারা সাপ দেখতে পেতেন না। তখন আবার নতুন একটা সমস্যা শুরু হলো। একদিন গভীর রাতে ঘুম ভেঙে গেল প্রথম তলায় ঘুমানো বেশ কিছু শ্রমিকের মধ্যে একজন শ্রমিকের। তিনি হঠাৎ করে শুনতে পান কেউ একজন দরজায় কড়া নাড়ছে। তিনি ভাবলেন এটা তার মনের ভুল।
আবারও যখন কড়া নাড়ার শব্দ উনি পেলেন, উনি ভাবলেন কি ব্যাপার, এত রাতে কে কড়া নাড়ে। উনি তখন প্রশ্ন করলেন, এই বাইরে কে রে? ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ এলো যে ভাই, ওয়াশরুমে গেছিলাম, এসে দেখি দরজাটার খুলছে না, দরজাটা একটু খুলে দেবেন। ওই শ্রমিকের কথাগুলো শুনে যেই শ্রমিকের ঘুম ভেঙে গিয়েছিল উনি অবাক হয়ে যান। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, দরজাটা আবার ভেতর থেকে আটকে গেল কেন, এভাবে তো আটকে যাওয়ার কথা না। উনি চিন্তা করলেন হয়তোবা অন্য কোনো শ্রমিক, সেও একই সময় উঠেছিল, সে জানতো না যে আরেকজন বাইরে বেরিয়েছে, সে ভেতরে ঢুকে দরজাটা আটকে দিয়েছে, এটা তো হতেই পারে। উনি উঠে দরজা যখন খুলতে যাবেন তখন দেখলেন যে দরজাটা এমনভাবে লাগানো, এটা আসলে কেউ অবচেতন মনে লাগিয়েছে বিষয়টা এরকম না। ওই দরজায় বেশ কয়েকটা জায়গায় আটকানোর ব্যবস্থা ছিল, বেশ কয়েকটা জায়গায় সিটকানি ছিল, সবগুলো সিটকানি কিন্তু লাগানো ছিল। কেউ যদি ওভাবে অবচেতনভাবে লাগায়, সবগুলো লাগানোর কথা না, তারপরও লাগাতেই পারে। উনি ওই চিন্তা করে দরজাটা খোলেন। খোলার পর যেটা দেখতে পেলেন, এটা দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান। উনি দেখতে পেলেন যে সামনে যে অবয়বটা দাঁড়িয়ে আছে, এটার বডিটা মানুষের মতোই, তবে মাথা নাই। গলা থেকে গল গল করে রক্ত বের হয়ে মাটিতে পড়ছে। এটা দেখে উনি ওখানে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকার শুনে সেখানে ঘুমিয়ে থাকা অন্য শ্রমিকদের ঘুম ভেঙে যায়। তারা দেখেন যে শ্রমিক জ্ঞান হারিয়ে পড়ে আছে। তারপর তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হলেও তার জ্ঞান কিন্তু ফেরেনি। দীর্ঘ 2 দিন পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর ওই রাতের ঘটনা উনি সবাইকে খুলে বলেন। এরপর সবাই জানতে পারেন ওই রাতে কি হয়েছিল। ওনার জ্ঞান ফেরার পর উনি ওখানে আর কাজ করবেন না বলে ওনার পাওনা বুঝে নিয়ে উনি চলে যান। এরপর প্রায় রাতেই শ্রমিকরা প্রায় সবাই একই ধরনের স্বপ্ন দেখতেন। তারা দেখতেন ভয়ঙ্কর দেখতে একটা কালো অবয়ব এসে তাদেরকে হুমকি দিচ্ছে, এই খবরদার, এখানে কাজ করবি না, যা বাড়িতে চলে যা, এইখানে কোনো বাড়ি ঘর হবে, তোরা চলে যা। প্রতি রাত্রেই সব শ্রমিকই এই ধরনের স্বপ্ন দেখতে থাকেন। এর মধ্যে ঘটে আর এক ঘটনা। এক রাতে একজন শ্রমিক ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বেরিয়েছেন। শুরুতে বলেছি যে ওই ঘরটা যখন তৈরি করা হয়েছিল তখন তো ওই ঘরের ওয়াশরুম ছিল, কিন্তু ওইটা তো তখনও ব্যবহার উপযোগী করা হয়নি। ঘরটাতে কোনো মতে নিচতলা কমপ্লিট হয়েছে, তখনও পানির লাইন দেওয়া হয়নি, ঘরে বিদ্যুতের লাইন দেওয়া হয়নি। শ্রমিকরা সেভাবেই নিজেদেরকে মানিয়ে নিয়েছিলেন। আর ওয়াশরুমে যাওয়ার দরকার থাকলে ওনারা বাইরে যেতেন, বাইরে ওনারা যেটা সাময়িকভাবে তৈরি করেছিলেন আর কি। তো ওই লোক হাতে একটা টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়েছেন। ওই রাতটা ছিল অমাবস্যার। উনি যখন ফ্রেশ হয়ে ঘরে প্রবেশ করবেন তখন হঠাৎ করে খচমচ খচমচ আওয়াজ উনি শুনতে পান। উনি মূলত ঘরে ঢোকার আগেই এই শব্দটা শুনতে পেয়েছিলেন, মনে হচ্ছে ওনার মাথার উপর থেকে ওই আওয়াজটা আসছে। উনি বুঝতে পারলেন ওনার মাথার উপর একটা গাছ রয়েছে, ওই গাছের ওখান থেকে কোনো আওয়াজ আসছে। ওনার হাতে থাকা টর্চ লাইটটা যখনই ওই উপরের দিকে মেরেছেন, উনি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান একটা কাফনে মোড়ানো লাশ ঝুলে আছে গাছের একটা ডালে। এরপর তিনি এক দৌড়ে ঘরে প্রবেশ করেন এবং সকলকে ডেকে তোলেন এবং ঘটনাটা খুলে বলেন। তখন সবাই বাইরে বের হয়ে তারাও ওই গাছের দিকে তাকায়, কিন্তু তখন আর কিছুই দেখা যায়নি। এই ধরনের ব্যাপারগুলো পরবর্তীতে এলাকার সবার মধ্যেই জানাজানি হয়ে যায়। তবে আল্লাহর রহমতে ওই বাড়িটা সম্পূর্ণরূপে তৈরি করা হয়ে যায়। বাড়িটা তৈরি করার পর একজন ভালো রাকিকে ডেকে এনে বাড়িটাতে রুকিয়া করানো হয়, চারদিকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়। এরপর থেকে ওখানে কোনো ঘটনা ঘটেছে কিনা এখনো জানা যায়নি। চলুন এবার পরবর্তী ঘটনায় চলে যাই। তো এই ঘটনা যখন ঘটে তখন এই তাহিয়ান সে নিজেও তার পরিবারের সাথে তার নানু বাড়িতে ছিলেন। ওনাদের সঙ্গে দেখা করার জন্য বাঁধন ভাইয়া আর খালামণিও ওই মৌখারা হাট থেকে নানু বাড়িতে আসছিলেন। ওনাদের নানু বাড়ি তো কর্মকার পাড়ায়। তো মৌখারা থেকে কর্মকার পাড়া গ্রাম প্রায় 20 কিলোমিটারের কাছাকাছি হবে আর কি। মৌখারা থেকে কর্মকার পাড়া আসতে এমন একটা স্থান পড়ে যেখানে বামে কবরস্থান এবং ডানে শ্মশান ঘাট পড়ে। তো ওনারা ভ্যানে আসছিলেন, ভ্যানটা ফুল স্পিডে চলছিল।
ওই রাস্তায় যানবাহন বলতে শুধু ভ্যান গাড়ি চলতো। হঠাৎ করে নাকি ওই স্থানে এসে ভ্যানটার গতি অস্বাভাবিকভাবে কমে যায়। একটা ভ্যানের উপর যদি অনেক বেশি ওজন তোলা হয় তখন গতিটা যেভাবে কমে যায় মনে হলো ওভাবে কমে গিয়েছে। অথচ ওই ভ্যানে ওই বাঁধন ভাইয়ের খালামণি ছাড়া আর কেউ ছিল না। আর ভ্যানওয়ালা তো ভ্যানের সামনের দিকে বসে আছে। ভ্যানওয়ালা ভ্যান থামিয়েছেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা সে চেক করে নেয়। সব কিছু তো ঠিকঠাক। এবারে ভ্যানওয়ালা বেশ ভয় পেয়ে যান। এই ঘটনাটি কিন্তু দিনের বেলায় ঘটেছে। আশেপাশে কিন্তু আরো অনেক ভ্যান আসা যাওয়া করছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এই ভ্যানের সমস্যা শুরু হয়ে গেছে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে ওই ভ্যানওয়ালা খুব ভীত স্বরে বলে উঠলেন যে উনি আর যাবেন না। কি আর করা, এই বাঁধন ভাই আর খালামণি ভ্যান থেকে নামেন। নামার পর ওনারাও এক ধরনের অদ্ভুত অনুভূতি নিজেরাও পেয়ে যান। সেটা হচ্ছে মনে হচ্ছে ওনাদের শরীরের উপরে ওনাদের সেম ওজনের আর একটা শরীর চাপিয়ে দেওয়া হয়েছে। শরীরটা এমন ভারী হয়ে গেছে, হাঁটা চলা অসুবিধা হচ্ছে। হতে পারে যে অনেকক্ষণ ভ্যানে বসে আছেন, এই কারণে শরীরটা ভারী হয়ে যেতে পারে, কিন্তু সেটা তো অল্প কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু না, সেটা ঠিক হচ্ছিল না। খালামণি বুঝতে পারেন এখানে অস্বাভাবিক কোনো কিছুর উপস্থিতি হয়ে গেছে। তখন উনি দোয়া দুরুদ পড়তে থাকেন, বাঁধন ভাইকেও দোয়া দুরুদ পড়তে বলেন। ওনারা কিছুক্ষণ দোয়া দুরুদ পড়ার পরই শরীরটা একদম হালকা হয়ে যায়, সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো ওনারা তো চলে আসেন এই বাড়িতে। রাতে যখন খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে সবাই, তখন হঠাৎ করেই বাঁধন ভাইয়ের ফোনে একটা কল আসে। বাঁধন ভাইয়া ওয়াশরুমে ছিলেন, তাই উনি ওই সময় কল ধরেননি। ওয়াশরুম থেকে এসে যখন দেখলেন ওটা মিসড কল হয়ে আছে, ওই নাম্বারে আবার কল ব্যাক করলেন। যার সঙ্গে উনি কথা বলেছেন তিনি এই বাঁধন ভাইয়েরই বন্ধু। বাঁধন ভাই শুধু এপাশ থেকে বলছে, না তো আমরা তো বাড়িতে নাই, বাড়ি তো তালা দেয়া, এরকম বারবার বলছে। তখন আরও কয়েকটা কথা বলা শেষ করে বাঁধন ভাই ফোন কেটে দিলেন। অন্যরা জিজ্ঞেস করছে কি ব্যাপার, কি হয়েছে। তখন বাঁধন ভাইয়া একটা ভয়ঙ্কর তথ্য দিল, যেটা শোনার জন্য ওনারা মোটেও প্রস্তুত ছিলেন না। তো বাঁধন ভাই বললেন যে কল দিয়েছে সে তো তার অনেক ভালো বন্ধু। কল ধরেই সেই বন্ধু তাকে বলছে, হ্যাঁ রে, তোদের বাড়িতে কি কোনো ভাড়াটিয়া আছে নাকি? সে তো বলছে, না তো, আমরা তো কোনো ভাড়াটা তুলি নাই, আর আমরা তো বাসার বাইরে, বাসায় নাই, ঘর তালা দেয়া। তখন নাকি ওই বন্ধু বলে যে তারা কয়েকজন ওই রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে কি হয়, ওই বাসার ছাদের উপর থেকে তাদের শরীরে কে যেন মাটি বা ইটের গোড়া ছুঁড়ে মেরেছে। তখন তারা যখন ওই দিকটাতে তাকিয়েছে, তাকানোর পর দেখতে পায় এই বাঁধন ভাইদের বাসার ছাদের উপরে বেশ লম্বা, বেশ মোটা সোটা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। এই অবয়বের চেহারা দেখা যাচ্ছে না, তবে তার চোখ দুটোর জায়গায় মনে হচ্ছে আগুন জ্বলছে। এই জিনিসটাই এই কাজ করেছে। সে উপর থেকে নিচে যারা আছে তাদেরকে খুব ভালোভাবে দেখছে। এইটা দেখার সাথে সাথে তো ওনারা ভয় পেয়ে গেছেন, ওখান থেকে দ্রুত সরে যান। আর বাঁধন ভাইকে ফোন দিয়েছেন যে আরে তোদের বাসায় কে, ভাড়াটি আসছে নাকি নতুন কেউ, বা এরকম কথা জিজ্ঞেস করেছেন। তখন তো বাঁধন ভাই বলে দেন আমরা তো বাসায় নেই। এই ঘটনা যখন ঘটে তখনই কিন্তু তাকে ফোন দিয়েছে যে এই ব্যাপার। তো এরপরে আর একটা ঘটনায় আসি। এই ঘটনাটি একটি ট্রাক কেন্দ্রিক ঘটনা। ঘটনাটি ঘটেছে একজন ট্রাক ড্রাইভার এবং তার হেল্পারের সঙ্গে। ঘটনাটির স্থান মৌখারা থেকে আহমদপুর যাবার পথে একটি ব্রিজ পড়ে, সেই ব্রিজকে কেন্দ্র করে। লোকমুখে শোনা যায় এই ব্রিজে নাকি অনেক মানুষ আত্মহত্যা করেছে। অনেক রাতে এই ব্রিজের কাছে আসলে সাদা একটা ছায়ামূর্তি দেখা যায়। অনেক সময় কান্নার শব্দও শোনা যায়। এটা ওই ব্রিজের আশেপাশের যে গ্রাম রয়েছে সেই গ্রামে যারা থাকেন তারা নাকি অনেকেই জানেন। অনেকেই নাকি গভীর রাতে মাছ ধরতে এসে চিরতরে হারিয়ে গেছে, তাদের ডেড বডিও আর পাওয়া যায়নি। বাড়ি থেকে বেরিয়ে গেছে, বলেছে যে আমি মাছ ধরতে যাচ্ছি ওইদিকে, এরপর কিন্তু আর তাদেরকে পাওয়া যায়নি। আবার অনেককে পাওয়া গেছে মৃত অবস্থায়। যারা হারিয়ে গেছে বা যারা মারা গেছে তারা তো আসলে আর বলতে পারেন নাই যে তারা কি দেখেছিলেন বা কি হয়েছিল। তাই মানুষ অনুমান করে এমন কিছু হয়েছিল যার কারণে তারা হারিয়ে গেছেন বা মারা গেছেন। এক আতঙ্কের নাম হয়ে গেছে এই ব্রিজ। ঘটনাটি যার সাথে ঘটে
তিনি স্থানীয় একজন ট্রাক ড্রাইভার। বিভিন্ন ফসল, বালি, ইট এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া আসা করেন তিনি। তার হেল্পার বয়সে কিছুটা ছোট হলেও সবসময় তাকে সাহায্য করে। তাদের বাড়ি মূলত পাশাপাশি। যে রাতে ঘটনাটি ঘটে সেই রাতে মাল রেখে আসতে আসতে বেশ রাত হয়ে গিয়েছে। সেদিন রাত প্রায় 12টার মতো বেজে যায়। যখন তারা মৌখারা পার করে ভয়াল সেই ব্রিজের থেকে আধা কিলোমিটার মতো দূরত্বে এসেছেন, তখন এক পাশে 5-7 জন মুরব্বী গোছের লোক দেখতে পান। তাদের পাশে খাটিয়ায় একটি লাশ রাখা। মুরব্বীরা দূর থেকে ইশারা করে ট্রাক থামাতে বলে। প্রথমে কিছুটা অস্বাভাবিক লাগলেও তাদের চেহারা দেখে কিন্তু অস্বাভাবিক কিছু আবার মনে হয়নি, স্বাভাবিকই লেগেছে। প্রথম দিকে হুট করে তো অস্বাভাবিক লাগতেই পারে, দেখা গেল তাদের চেহারা একদম স্বাভাবিক, স্বাভাবিক মানুষের মতোই। কেউ লুঙ্গি পরা, গেঞ্জি পরা, কেউ লুঙ্গি পরা, পাঞ্জাবি পরা, এরকম আর কি। গ্রামে সাধারণত মানুষ যেরকম ড্রেসগুলো পরে থাকেন ওই রকমই ড্রেস। এটা দেখে তো অস্বাভাবিক মনে করার কোনো কারণও নাই, যদি ভালো করে বোঝা যায় আর কি। তো ড্রাইভার সাহেব ট্রাক থামান। তখন একজন মুরব্বী বলে ওঠে, যারে ভাই কি বলবো, সুস্থ স্বাভাবিক লোক ছিল, হঠাৎ করে মারা গেল। লাশ নিয়ে পড়ছি এক বিপদে রে, আহমদপুর বাজারে নামাই দিবা বাবা। ইচ্ছা না থাকলেও মুরব্বীদের চেহারা দেখে মায়াই লাগলো তার কাছে। তিনি লাশ তুলতে বললেন গাড়ির পেছনে। লাশ নিয়ে তারা বসলেন, এরপর গাড়ি চালানো শুরু করলেন। হঠাৎ করে মনে হলো গাড়িটা অনেক ভারী হয়ে গেছে, কারণ ওটা একটা মিনি ট্রাক ছিল। যে কয়েকজন লোক উঠেছিলেন তারা 7-8 জন হবেন, ওই লাশ সহ আর কি। কিন্তু ড্রাইভার সাহেবের কাছে মনে হচ্ছে যে 7-8 জন না, 30-32 জন বা তারও বেশি মানুষ এই গাড়ির পেছনে উঠে বসেছে। ড্রাইভার সাহেবের নাম ছিল মোহাম্মদ আব্দুস সালাম। তো এই সালাম ড্রাইভার ভাবছেন যে হয়তো ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে। আর তার যে হেল্পার, সেও কিন্তু এতক্ষণ চুপচাপ ছিল, তার নাম আব্দুল আলী। হঠাৎ করেই পেছন থেকে কটমট কটমট শব্দে চমকে ওঠে আব্দুল আলী। তখন সে ড্রাইভার আব্দুল সালামকে বলল যে, ওস্তাদ, কোনো শব্দ শুনতেছেন? আব্দুল সালাম প্রথমবারের মতো শব্দটা শুনল। মনে হলো কেউ কোনো প্রাণীর হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর এই শব্দটা সেখান থেকেই আসছে, আর শব্দটা কিন্তু পেছন থেকে আসছে। ড্রাইভার কিন্তু আন্দাজ করতে পারলো ব্যাপারটা কি হয়েছে। তারা তখন সেই ব্রিজের যখন একদম মাঝামাঝি চলে আসছে, ঠিক মাঝামাঝি অবস্থান করছে, সালাম তখন দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করলো। কিন্তু এই আব্দুল আলী একটা ভুল করে বসে। সে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, আর সে তাকিয়ে যা দেখতে পেল, এটা দেখে সে মারাত্মক ভয় পেল। সে দেখতে পেল এই লাশটাকে মনে হচ্ছে ওই লোকগুলো উঠিয়ে বসিয়েছে। কেউ হাতটা দুই পাশে ছড়িয়ে দিয়েছে, কেউ পায়ের দিকে ঝুঁকে পড়ে আছে, আর যারা হাতটা দুই দিকে ছড়িয়ে রেখেছে মনে হচ্ছে তারা হাতের উপর কামড়ে কামড়ে লাশের মাংসগুলো খাচ্ছে। আর যারা পায়ের উপরে ঝুঁকে পড়ে আছে তারাও মনে হচ্ছে পায়ের উপর থেকে মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এইটা যখন দেখেছে তখন সে খেয়াল করে যে এই সবগুলো পিশাচ একসাথে তারা এই আব্দুল আলীর দিকে তাকিয়েছে। তারাও বুঝতে পেরেছে যে এরা তাদেরকে দেখে ফেলেছে। তখন এই আব্দুল আলী দেয় একটা চিৎকার। তার চিৎকার শোনার পর এই যে আব্দুল সালাম, যে সেও ভয় পেয়ে যায়। হঠাৎ করে এরকম চিৎকার দিয়েছে, আর শুধু চিৎকার দেয়নি, চিৎকারের সাথে ওই আব্দুল সালাম ড্রাইভারকে বলেছে যে, ওস্তাদ, এ তো ভয়ঙ্কর পিশাচের খপ্পরে পড়ছি, এ তো লাশ খেকো পিশাচ। তখন এই আব্দুল সালাম উনিও গাড়ির লুকিং গ্লাসের দিকে যখন তাকিয়েছেন, উনি দেখতে পান সবগুলোর চেহারায় একদম রক্ত মাখামাখি। এদের চেহারা এখন আর মানুষের মতো মনে হচ্ছে না, পুরো মুখ জুড়ে শুধু রক্ত, আর চেহারাটা আগের থেকে ভয়ঙ্কর হয়ে গেছে। তখন উনিও গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, গাড়িটা রাস্তার পাশে থেকে একটা গাছে লাগিয়ে দেন। এরপর তাদের আর কিছু মনে নাই। অনেকক্ষণ পর ওই পথ দিয়ে অন্যরা যারা যাচ্ছিলেন
তারা এই ট্রাকটা দেখতে পান যে রাস্তার পাশে পড়ে আছে, স্টার্টও তখন বন্ধ হয়নি, চলছে। লোকজন তাদেরকে উদ্ধার করেন রক্তাক্ত অবস্থায়। এরপর তাদের যখন জ্ঞান ফেরে, তারা সব ঘটনা খুলে বলেন কি হয়েছিল। এই ড্রাইভার আব্দুস সালাম বেশ কয়েকদিন জ্বরে ভুগলেও উনি সুস্থ হয়ে গিয়েছিলেন, কিন্তু এই হেল্পার আব্দুল আলী উনি 1 সপ্তাহ জ্বরে ভুগে পরবর্তীতে মারা গিয়েছিলেন। এটি ছিল ঘটনা। এবার চলে যাব তাহিয়ানের পাঠানো যে ঘটনাগুলো, এইটার একদম শেষ পার্টে। এই ঘটনা মূলত দিয়েছে তার এলাকারই এক বড় ভাই, তার নামটা আমরা বলছি আব্দুল্লাহিল গালিব তামিম। ঘটনাটি মূলত ঘটেছিল তার বড় ভাইয়ের সাথে। সঙ্গত কারণে তার নামটা আমরা প্রকাশ করতে পারছি না। তিনি বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। ঘটনাটা বেশ আগের, তখন উনি নতুন চাকরিতে ঢুকেছেন। উনি সদ্য নেভাল একাডেমিতে ট্রেনিং শেষ করেছেন, নতুন চাকরিতে ঢুকেছেন। চাকরিতে ঢোকার পর মাঝে একটু ঘন ঘন ছুটি নিয়ে আসছিলেন আর কি। তখন আবার কি করতেন, ওনার বন্ধুদের সাথে গল্পগুজব করতেন। তো বন্ধুরা আসতো, বাড়ির ছাদে বসে আড্ডা দিতেন। এখন প্রতিদিন তো সবার আসার আর সময় হয় না। এক রাত্রে উনি একাই বাড়ির ছাদে বসে আছেন, অন্যরা তখনও এসে পৌঁছায় নাই। রাত তখন আনুমানিক 12টার বেশি বাজে। তো উনি কি করবেন, বন্ধুরা এখনো আসলো না, কানে হেডফোন দিয়ে উনি গান শুনছিলেন, আর ছাদের একটা অংশে উনি পা ঝুলিয়ে বসে আছেন। হঠাৎ করে উনি দেখতে পান যে ওনার থেকে একটু দূরেই ওই ছাদের উপরে আর একটা লোক বসে আছে। যে বসে আছে তাকে দেখে উনি চমকে ওঠেন, যারে এটা কে? এটা তো উনি, অর্থাৎ ওনার মতোই আর একটা অবয়ব, সে তার কাছাকাছি বসে আছে, তার দিকে তাকাচ্ছে, হাসছে। উনি চিন্তা করলেন যে ওনার কোনো হ্যালুসিনেশন হলো কিনা, এরকম তো হওয়ার কথা না। উনি যেহেতু একজন নেভির অফিসার, বেশ সাহসী একজন মানুষ, সমুদ্রে উনি সাঁতার কাটা সহ বিভিন্ন ধরনের কঠিন প্রশিক্ষণ নিয়েছেন। ওনার তো এরকম হ্যালুসিনেশন হওয়ার কথা না, তারপরও হতেও পারে। উনি বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করলেন যে আসলে উনি যা দেখছেন সেটা কি ঠিক দেখছেন। উনি দেখলেন না, উনি ঠিকই দেখছেন। উনি তখন বললেন, এই তুমি কে, কোত্থেকে এসেছো? তখন উনি দেখলেন যে ওই জিনিসটা তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হেসে দিল এবং ছাদ থেকে লাফ দিল নিচে। ছাদ থেকে নিচে লাফ দেওয়ার পর ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাওয়ার কথা, কিন্তু উনি দেখতে পেলেন যে ছাদ থেকে নিচে লাফ দিল, নিচে পড়ার কোনো শব্দও হলো না, কিছুই হলো না। মনে হলো জিনিসটা লাফ দেওয়ার পরপরই বাতাসে মিলিয়ে গেল। এটা দেখার সাথে সাথে উনি বেশ ভয় পেয়ে যান, দ্রুত ঘরে চলে আসেন। এরপরে অবশ্য রাতের বেলা উনি ছাদে আর সহজে উঠতেন না, উঠলেও সাথে ওনার লোকজন থাকতো, একা একা অন্তত উঠতেন না। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি তাহিয়ান আল আশফানুর রহমানকে তার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের শনির রাতের। বলেছেন এটাও অডিও ক্লিপের একটা পর্যায়ে এসে উনি বলেছিলেন। তো ঘটনার শুরুতেই উনি সহ ওনার পরিবারের সকলের সুস্থতা কামনা করছি। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম উৎসব। ওনার বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর গ্রামে। মুন্সিগঞ্জে ওনাদের যে বাড়িটা, এইটা ওনারা 1983 সালের দিকে জ্যোতির্ময় দাস নামক একজন প্রভাবশালী হিন্দু ব্যক্তির কাছ থেকে কিনেছিলেন। এই জ্যোতির্ময় দাস উনি জমিদার গোছের একজন মানুষ ছিলেন। 1983 সালের দিকে উনি এই অঞ্চলে থাকা ওনার সব সম্পত্তি বিক্রি করে ভারতে ওনার আত্মীয় স্বজনদের কাছে চলে যান স্থায়ীভাবে। তো ওনারা যেই বাড়িটা কিনেছিলেন, এটা অনেক পুরনো ধাঁচের একটা বাড়ি। এই বাড়িটা বেশ ভয়ঙ্করই বলতে হবে, যেহেতু অনেক দিন হয়ে গিয়েছিল এই বাড়িটার বয়স। এই বাড়িটা বিক্রি করে চলে যাওয়ার পর এই যে উৎসব ভাই, ওনার যে দাদা, ওনার চাচা বা ওনারা যারা আত্মীয় স্বজন আছেন, ওনারা এই বাড়িতে উঠে পড়েন। এই বাড়িতে একটা বড় আকৃতির কালী মন্দির ছিল। অনেকেই নাকি এই মন্দিরটাকে জাগ্রত কালী মন্দির বলে অভিহিত করতেন। যখন এই বাড়িটা
ওনারা কিনে নিলেন। কিনে নেবার পর একটা বিষয় তো ওনারা আসলে করবেনই, কারণ যেহেতু ওনারা মুসলিম একটা বাসার মধ্যে যদি মন্দির থাকে, বিষয়টা তো আসলে ধর্মীয়ভাবে হোক আর যে কোনো কারণেই হোক, এটা তো আসলে শোভনীয় নয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও তো আসলে এটা ওনারা রাখতে পারেন না। এই কারণে এই মন্দিরটাকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন। যেহেতু এটা বাড়ির ভেতরে, ওনারা জেনেছেন যে অত্র এলাকার সবচাইতে বড় কালী পূজা নাকি এই মন্দিরে হতো। যেহেতু এটা বাড়ির ভেতরে পড়ে গেছে আর ওনারা মুসলিম পরিবার, নামাজ কালাম পড়েন, স্বাভাবিকভাবেই তো এটা আসলে রাখাটা যাচ্ছে না। এই জন্য মন্দিরটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন পারিবারিকভাবে। ভেঙে ফেলার জন্য যখন সিদ্ধান্ত নেওয়া হয়, ওনারা যে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখেছিলেন এরকমটা না। 7 জন শ্রমিক নিযুক্ত করা হয়। আর এইটা ভাঙার জন্য এই উৎসব ভাইয়ের একজন চাচা মেইন ভূমিকা পালন করেন, তার নাম হচ্ছে মুকুল। উনি 7 জন শ্রমিককে এই কাজে লাগান। মন্দিরটা ঠিকঠাক মতোই ভেঙে ফেলার কাজটা সম্পন্ন করা হয়। ভেঙে ফেলার পর এই যে 7 জন শ্রমিক যারা এইটা ভাঙার কাজে নিয়োজিত ছিলেন, ওনারা অল্প সময়ের মধ্যেই রহস্যময় কারণে একে একেই 7 জনই মারা যান। সর্বশেষ থাকলো এই মুকুল চাচা। উনি হঠাৎ করে নাকি একটা পাগলা কুকুরের দ্বারা আক্রান্ত হন। অর্থাৎ এই পাগলা কুকুর কোথা থেকে এসে যেন ওনাকে কামড় দেয়। ওই সময় অর্থাৎ এই 1983 সালের দিকে, তখন তো যেই ভ্যাকসিনগুলো ছিল, তখন এই ভ্যাকসিনগুলোর ধরন ছিল যে নাভির চতুর্দিকে 14টা ইঞ্জেকশন দিতে হবে। এই ইঞ্জেকশনগুলো কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিতে হতো। তো উনি 13টা ইঞ্জেকশন দিয়েছিলেন। 14তম ইঞ্জেকশনে গিয়ে হলো একটা সমস্যা। ইঞ্জেকশন যেটা দেয়া হয়েছিল এটার আসলে ডেট এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল, অর্থাৎ এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার কারণে এই ইঞ্জেকশনটা ওনার শরীরে কাজ করেনি, যার ফলশ্রুতিতে ওনার শরীরে জলাতঙ্ক রোগ দেখা দেয়। আর এই রোগ একবার হলে বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে। এটা পৃথিবীর প্রাচীনতম রোগগুলোর মধ্যে একটা। মুকুল চাচা উনি এই জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যান। যারা এই 8 জন এই মন্দির ভাঙার কাজে নিয়োজিত ছিলেন, ওনারা এভাবেই মারা গিয়েছিলেন। অন্য 7 জনের বিষয়ে উৎসব ভাই খুব একটা কিছু বলতে পারেননি, তবে ওনার চাচা সম্পর্কে বলেছেন যে ওনার মৃত্যুটা ঠিক এইভাবে হয়েছিল। শোনা যায় ওই মন্দিরে ভয়ঙ্কর একটা বিশাল সাপ আসতো, কেউটে টাইপের সাপ। এই সাপটাকে নাকি দুধ কলা দিয়ে খেতে দেয়া হতো। এই সাপটা এই খাবারগুলো খেত। যেহেতু 1983 সালে এই বাড়ির মূল মালিক তারা চলে গিয়েছেন, এরপর ওই সাপটাকে আর দেখা যায় নাই, আর মন্দিরটাও ভেঙে ফেলা হয়েছে। এই বাড়িটা কেনার পর এই উৎসব ভাইয়ের মা এবং বাবা চিলেকোঠার দিকে যে ঘরটা ছিল ওই ঘরটাতে থাকতে শুরু করেন। যেহেতু ওনাদের পরিবারটা বড় ছিল, 7 জন চাচা ছিল, ফুপু ছিল, অনেক বড় পরিবার। ওরা সবাই তো এই বাড়িতে এসে উঠেছেন। তো উৎসব ভাইয়ের মা বাবা ওনারা চিলেকোঠার ওই ঘরটাতে থাকা শুরু করেন। তো একদিন ছাদে বসে ওনারা দুজন কথাবার্তা বলছিলেন, গল্পগুজব করছিলেন। হঠাৎ করে একটা দৃশ্য ওনারা দেখেন। পুরনো হিন্দু বাড়ি হয় কিন্তু আশেপাশে অনেক বড় বড় গাছপালা ছিল। এর মধ্যে অন্যতম ছিল একটা বিশাল বড় আম গাছ। তখন এই উৎসব ভাইয়ের মা বাবা দুজনেই খেয়াল করেন এই আম গাছের একদম উপরের দিকে, পাতার উপরে অনেকগুলো কুকুর কোত্থেকে যেন চলে আসছে এবং ঘেউ ঘেউ করে ঝগড়া করছে। আমরা যখন দেখি যে অনেকগুলো কুকুর ঝগড়াঝাটি করে যেরকম দেখা যায় আর কি, যেরকম শব্দ হয়, ওই রকম ওনারা এটা দেখলেন। তো এটা তো দেখেছেন, দেখার পর ওরা তাড়াতাড়ি ঘরে চলে আসেন, কারণ গাছের উপরে কুকুর সেইভাবে ঝগড়াঝাটি করবে এটা তো স্বাভাবিক কিছু না। এরপর আর একটা দিন ঘটে ওনার মায়ের সাথে ভয়ঙ্কর একটি ঘটনা। ওই বাড়িতে একটা গাব গাছ ছিল। বিকালের দিকে ওনার মা কোনো কারণে ওই দিকটাতে হাঁটতে গিয়েছেন। তো হাঁটতে যাবার পর হঠাৎ করে উনি নাকি গাব গাছের উপরের দিকে তাকান। তাকানোর সাথে সাথেই উনি ধপাস করে সেন্সলেস হয়ে উপর হয়ে মাটিতে পড়ে যান। উনি যখন মাটিতে পড়েন, ওনার মুখের এক পাশ খুব বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল।
অনেক দিন ধরে ট্রিটমেন্ট করাতে হয়েছিল। তো যখন উনি পড়ে যান এরপর থেকে ওনার রক্ত বমি শুরু হয়। তখন তো বাড়ির অন্য সদস্যরা বলেন যে দ্রুত হসপিটালে নিতে হবে। কেউ কেউ আবার বলেন যে না, হসপিটালে নিলে লাভ হবে না, হসপিটালে যদি নিতেই হয় পরে, এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে তাকে ভালো একটা কবিরাজ দেখাতে হবে। ওই এলাকায় নাম করা একজন কবিরাজ ছিলেন, তার নাম সাধু, সবাই সাধু বলে ডাকতেন। সঙ্গত কারণে তার নামটা আমরা বলছি না, যদিও বা উৎসব ভাই তার নামটা বলেছেন। তো এই সাধুকে ডেকে আনা হয়। উনি অত্র এলাকা সহ আশেপাশের অনেক এরিয়ায় বেশ নাম করা ছিলেন, অনেক জটিল জটিল জিন রিলেটেড সমস্যার সমাধান করেছিলেন। উনি আসেন, আসার পর উনি ঝাড়ফুঁক করে দেন। তো আল্লাহর রহমতে এই সমস্যাটা কেটে যায়। সুস্থ হতে 3-4 দিন সময় লেগেছিল, তবে ওনার মুখের যেই অংশে আঘাত লেগেছিল এইটা মেডিকেল ট্রিটমেন্টে আস্তে 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 ভালো হয়েছিল আর কি। যেহেতু এটা শারীরিকভাবে একটা অংশ বাইরে থেকে আঘাতপ্রাপ্ত হয়েছে, এইটার যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা উনি নিয়েছিলেন। উৎসব ভাই বলেছেন একদিন ওনার দাদি, উনি দেখলেন যে ওনার বাসার পাশে যে একটা চালতা গাছ আছে, অর্থাৎ ওই বাড়িতে তো অনেক গাছ ছিল, ফলের গাছ ছিল, তারপরে কাঠের গাছ ছিল, তো বড় আকৃতি একটা চালতা গাছ ছিল। উনি দেখেন সন্ধ্যার দিকে ওই চালতা গাছের উপরে সাদা শাড়ি পরা একটা নারী অবয়ব বসে আছে। উনি জাস্ট এতটুকুই দেখেছিলেন। এরকম সমস্যা কিন্তু অনেক হতো, ছোটোখাটো সমস্যা, এটা বলতে গেলে আসলে শেষ করা যাবে না। এখন এই সমস্যা তো সমাধান করার দরকার। কি করা যায়, কি করা যায়, বিভিন্নভাবে ওনারা ট্রিটমেন্ট করেছিলেন এই সমস্যা সমাধানের জন্য, কিন্তু তেমন কোনো লাভ হয়নি। উৎসব ভাইয়ের মায়ের দুঃসম্পর্কের এক খালা, অর্থাৎ যিনি আবার উৎসব ভাইয়ের নানি হন, মায়ের খালা ওনার সম্পর্কে নানি হন আর কি, ওনার সাথে নাকি খুব শক্তিশালী একটা জিন ছিল। চিন্তা করলেন যে তার কাছে যাওয়া যেতে পারে। তো সেই খালা থাকতেন আবার চাঁদপুরে, ওনার শ্বশুর বাড়িতে আর কি। সেখানে গিয়েছেন। এই খালার একটা বিশেষত্ব ছিল, উনি নাকি পানিতে নেমে গোসল করতে পারতেন না। চাঁদপুর তো নদী এরিয়া, ওখানে নদী, খাল, বিল, পুকুর এগুলোই বেশি, কিন্তু উনি পানিতে যে নেমে গোসল করবেন, ডুব দিবেন, এটা পারতেন না। উনি পানির কাছে যাওয়া মাত্রই নাকি পানির রং কালো হয়ে যেত, হঠাৎ করে পানির মধ্যে এক ধরনের পাক সৃষ্টি হতো। এরকম ভয়ঙ্কর জিনিস উনি দেখতেন। শুধু উনি দেখতেন না, ওনার আশেপাশের অনেকেই দেখেছেন। অনেকেই নাকি দেখেছেন পানির ভেতর থেকে কিছু একটা এসে ওনাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই কারণেই মূলত উনি কোথাও গেলে বা উনি যখন বাড়িতেই থাকতেন তখন এই ধরনের ডোবা, নালা, খাল, বিল, নদীতে নেমে উনি আসলে গোসল করতে পারতেন না। উনি যদি গোসল একান্তই করতে হয় সেক্ষেত্রে একটা মগ নিয়ে উপরিভাগে থেকে ওই মগে পানি নিয়ে গোসল করতেন। আর ঘরের ভিতরে যেই গোসলখানা আছে সেটা তো আছেই, এটা তো পরবর্তীতে যখন বাড়িঘর নতুন করে তৈরি করা হয়েছে তখন এইভাবে এই সিস্টেমে তৈরি করা হয়েছে। শুরুর দিকে তো আসলে গ্রামগঞ্জের ঘরবাড়িগুলো এরকম ছিল না। ওই খালার কাছে যান। তো ওই খালার কাছে গিয়েছেন, গিয়ে কথাবার্তা প্রথমে বলেছেন যে কেমন আছিস, ভালো মন্দ, এরকম কিছু টুকিটাকি কথাবার্তা হয়েছে। সন্ধ্যার পরপরই হঠাৎ করে খালা বলতেছে যে আমার খুব ঘুম পাচ্ছে। তখন কিন্তু এই যে উৎসব ভাইও ছিল ওনার মায়ের সাথে উনিও গিয়েছিলেন সেখানে। উনি মানে খুব ঘুম পাচ্ছে, সন্ধ্যার পরে হঠাৎ করে ওনার খুব ঘুম পাচ্ছে, উনি ঘুমিয়ে পড়েন। 5 থেকে 7 মিনিট পর হঠাৎ করে উনি চিৎকার দিয়ে ওঠেন, ওরে আল্লাহ রে, এটা কী দেখলাম রে, এরকম বলছেন উনি। তো কি হয়েছে, তখন উনি এমন পুঙ্খানুপুঙ্খভাবে ওই বাড়ির বিবরণ দেন, অথচ উনি কখনোই ওই বাড়িতে যান নাই। অর্থাৎ উৎসব ভাইয়ের যে দাদা বাড়ি যেটা নতুন কেনা হয়েছে সেখানে তো এই খালা কখনো যান নাই। উনি বলেন যে উনি দেখলেন ওই বাড়িতে একটা জায়গা রয়েছে যেখানে একটা সময় নাচ গান হতো। আসলেই ওই জ্যোতির্ময় দাসের পূর্বপুরুষ যারা ছিলেন তারা একটা ঘর বানিয়েছিলেন যেখানে নাচ গান হতো। ওইটা এখন তো ওইভাবে আর নেই, তবে ওখানে যে একটা ঘর ছিল ওইটার একটা ফ্লোরের অবশিষ্ট অংশ এটা বোঝা যায়, ওইটা তো ওখানে আছে। তো উনি বললেন যে এরকম একটা জায়গা আছে যেখানে নাচ গান হতো, আর বাড়ির একটা পাশে এটা ঢুকেই বাম সাইডে উপরে একটা জায়গায় ওম লেখা আছে। তো উনি দেখছেন যে এরকম দুটা জায়গায় এরকম ওম লেখা আছে। হঠাৎ করে দেখলেন যে বিশাল আকৃতির একটা গরিলা সাইজের প্রাণী
বা গরিলার মতোই দেখা যায় এরকম একটা প্রাণী, ঠিক গরিলাও বলা যাবে না, হনুমানও বলা যাবে না, একটা মিশ্র একটা প্রাণী, এটার বড় লেজ রয়েছে। এই জিনিসটা নাকি খালাকে বলছে, বাড়ি বন্ধ করবি, আয় আয় দেখি তোর কেমন সাহস, আসিস পারলে এখানে, এমনটা বলেছে। আর এই জিনিসটা দেখেই উনি লাফ দিয়ে উঠে পড়েছেন। হঠাৎ করে ওই সময় ওনার প্রবল বেগে ঘুম চলে আসা, আর ওই সময় স্বপ্নের মধ্যে এই জিনিসটা দেখা, এটা নিশ্চয়ই এক ভয়ঙ্কর ব্যাপার ছিল। উনি বুঝতে পারলেন যে ওখানে গিয়ে উনি আসলে বাড়ি বন্ধ করতে পারবেন না, কি করা যায়। তখন উনি কিছু তদবির দিয়ে দিয়েছিলেন, উৎসব ভাইকে একটা মাদুলি দিয়ে দিয়েছিলেন, পরিবারের সবাইকেই মাদুলি দিয়ে দিয়েছিলেন। তবে উনি বলেছিলেন যে এই মাদুলিগুলো দীর্ঘমেয়াদে আসলে শরীর রাখার প্রয়োজন নাই, ব্যবহার করতে করতে একটা সময় শরীর থেকে খুলে পড়ে যাবে। হয়েছিল তাই। উৎসব ভাই জানান যে ওনার শরীর থেকে ওই মাদুলিটা আসলে এমনভাবে হারিয়ে গিয়েছে উনি ওভাবে বলতেও পারেন না, আর পরে খুঁজেও পাননি। এই তো গেল এই বাড়ি রিলেটেড বিষয়, যেটা আসলে চলমান রয়েছে। এরকম অনেক ছোটোখাটো বিষয় ওখানে চলমান রয়েছে। এই বাড়িটা দখলে নেবার জন্য অনেক বড় বড় রাজনীতিবিদের হস্তক্ষেপও কেউ কেউ করেছেন, তার নামও বলেছেন, সেই রাজনীতিবিদের নাম বলেছেন। উনি এমপি ছিলেন একজন, তো তার নাম বলেছেন। তারপর যিনি এই কাজটা করছেন তার নামও বলেছেন, সঙ্গত কারণে আমরা সেটা বলতে চাচ্ছি না। এই বাড়িটা দখলে নেয়ার জন্যই মূলত বিভিন্ন লোকের উপরে কালো জাদুর আশ্রয় নেওয়া হয়েছে। শুধু তাই না, পারিবারিকভাবেও বিভিন্ন লোকজন, অর্থাৎ তাদের রক্তের সম্পর্কের আত্মীয়রাও হিংসার বশবর্তী হয়ে কিন্তু এই উৎসব ভাই, ওনার বোন, ওনার মা বাবা, তাদের উপরেও কিন্তু কালো জাদু করেছেন। উৎসব ভাই জানিয়েছেন যে ওনার এবং ওনার ছোট বোনের বিয়ে কিন্তু এই কালো জাদু করে আটকে রাখা হয়েছিল। ওনার ছোট বোনকে দেখতে এসে পাত্রপক্ষ তখনই বিয়ে দিয়ে নিয়ে যায় আর কি তার বোনকে, কিন্তু তারা চলে যাওয়ার পর আর কোনো যোগাযোগ করে না। এমন ঘটনা কিন্তু অনেকবার হয়েছে। উৎসব ভাইয়ের বিয়েও আটকে রাখা হয়েছিল। আল্লাহর রহমতে এখন তাদের সবারই বিয়ে শাদী হয়ে গিয়েছে। উৎসব ভাই একটা ছবি পাঠিয়েছেন আমাদেরকে, যেখানে কালো জাদুর উপকরণগুলো দেখা যাচ্ছে। সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে তার পরিবারের সদস্যদের নাম, যে তার ক্ষতি হোক, তার বোনের নাম লেখা আছে, তার নাম লেখা আছে। ভুজ পাতার উপরে কালো জাদু করা হয়েছে, সেই ছবিটাও উনি আমাদেরকে পাঠিয়েছেন। তবে সঙ্গত কারণে সেটা আমরা আপলোড করব না, কারণ এগুলো আমরা আসলে চাই না আপলোড করতে। উৎসব ভাই জানিয়েছেন যে ওনাদের এই বাড়ি থেকে কিছুটা দূরে একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজটা অনেক আগে থেকেই বেশ ভয়ঙ্কর। শুধু যে ভুতুরে কারণে ভয়ঙ্কর তা নয়, এই ব্রিজের এখানে বেশ কিছু সময় লাশ উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো মার্ডার করা লাশ ছিল, তারা যে ভয় পেয়ে মারা গেছেন বিষয়টা এরকম না। একদিনের ঘটনা, উৎসব ভাই বাড়িতে আছেন, তার এক বন্ধু ওই ব্রিজের দুই পাশে যে রেলিংয়ের মতো থাকে সিমেন্ট বা কংক্রিট দিয়ে তৈরি করা, ওইটার উপর বসে উৎসব ভাইকে ফোন দিয়েছেন যে উৎসব আয় একটু গল্প গুজব করি। তো উনি বলছেন ঠিক আছে তুই একটু বস, আমি আসছি। কিছুক্ষণ পরেই যখন উৎসব ভাই ওই দিকে গিয়েছেন, দেখেন তার বন্ধু নাই। কি ব্যাপার, কি হলো, ঘটনাটা কি? তার বন্ধুকে আবার ফোন দিয়েছেন, তখন তার বন্ধু বলছেন তুই তাড়াতাড়ি আমার একটু বাসায় আয়, আমি খুব ভয় পাইছি। উনি তো তার বাসায় গিয়েছেন, গিয়ে দেখেন তার বন্ধু ভয়ে একদম জড়সড় হয়ে আছে। কি হয়েছে? তখন তার বন্ধু বললেন যে উৎসব ভাইকে উনি ফোন দিলেন, ফোন দেওয়ার পর তো উনি বসে আছেন, উৎসব ভাইয়ের আসতেও তো 5-7 মিনিট সময় লাগবে হেঁটে আসতে। ওই ব্রিজটার এপাশ ওপাশ দুপাশে কিন্তু বাঁশঝাড় রয়েছে। এক পাশের বাঁশঝাড়ের সাথে বেশ কিছু জঙ্গলের মতো অন্য গাছও রয়েছে। পাশে একটা খাল, এই খালের উপরেই মূলত এই ছোট ব্রিজটা তৈরি করা। হঠাৎ করে এই বন্ধু দেখে যে খরমর খরমর আওয়াজ, ভারী কোনো কিছু যদি সরে আসে এক জায়গা থেকে আরেক জায়গা যায় এরকম শব্দ হয়, ওরকম শব্দ। তখন উৎসব ভাইয়ের এই বন্ধু দেখছেন এই যে সে যেই পাশে বসে রয়েছে তার উল্টো পাশে তো বাঁশঝাড় রয়েছে, মনে হচ্ছে এই বাঁশঝাড় যেই অংশটা মাটি সহ আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে, আর এই বাঁশগুলো খুব ভয়ঙ্করভাবে নড়াচড়া করছে। এগিয়ে আসতে আসতে তার অনেক কাছাকাছি চলে এসেছে। বাঁশের যে পাতাগুলো রয়েছে সেগুলোও অনেকটা স্পষ্ট উনি দেখতে পাচ্ছেন। মাটি সমেত এই বাঁশঝাড় তার এত কাছে চলে এসেছে, এটা দেখেই তো উনি ভয় পান।
উনি তখন দৌড়ে বাড়িতে চলে যান। এই ঘটনাটা যে একটা ঘটনা তা কিন্তু না, আরও রয়েছে। উৎসব ভাই উনি ওনার পরিবারের আরও অনেক সদস্যদেরকে নিয়েও এক রাতের বেলা ওই ব্রিজের ওখানে বসেছিলেন। উনি দেখলেন যে ব্রিজের এক পাশ, দুপাশেই তো বাসা রয়েছে, এক পাশ থেকে কে যেন নিচ থেকে উঠল। চাঁদের আলো তো স্পষ্ট দেখতে পেলেন যে ব্যক্তিটা উঠল তার বয়স 60 কি 65 এরকম একটা বয়সী ব্যক্তি। তাকে দেখে হঠাৎ করে অস্বাভাবিক বলে মনে হচ্ছে না। এই লোকটা উঠল, উঠে সে হেঁটে হেঁটে আসছে। ওইখানে আবার শুকনো কিছু পাতা পড়েছিল। সে যে পদক্ষেপ ফেলছে ওই শুকনো পাতার মর্মর আওয়াজও উৎসব ভাই শুনতে পেলেন। হঠাৎ করে দেখলেন যে এই জিনিসটা নাই। তখন অন্যদেরকে বললেন যে কিরে, এরকম একটা জিনিস দেখলাম, এটা কোথায় গেল? অন্যরা বললেন যে এরকম শব্দ তো পেলাম আমরাও, কিন্তু আমরা খেয়াল করি নাই। এরকম একটা ঘটনা হলো। এছাড়াও কিন্তু বিভিন্ন সময় ভয়ঙ্কর আকৃতির আলো দেখেছেন ওই ব্রিজের ওখানে। একবার উৎসব ভাই ওই রাস্তা দিয়ে ফিরছিলেন, ওই 3 রাস্তার মোড়ের ওই দিকটা দিয়ে। হঠাৎ করে উনি ফিল করলেন যে উনি যেই জায়গাটাতে এখন চলে এসেছেন সেই জায়গার টেম্পারেচার অনেক হাই। আমরা যদি একদম চুলার কাছে গিয়ে দাঁড়াই, গরমকালে তাও, আমরা গরমকালেও যদি চুলার কাছে গিয়ে দাঁড়াই, সেখানকার টেম্পারেচারটা আমাদের শরীরে কেমন লাগতে পারে, একটা আগুনের হলকা এসে শরীরে লাগে। ওনার কাছে মনে হলো উনি এমন একটা জায়গায় চলে এসেছেন যেখানকার টেম্পারেচার 60 ডিগ্রি সেলসিয়াসের উপরে হয়ে যাবে, অথচ ওই সময় কিন্তু হালকা শীতকাল চলছিল। উনি চিন্তা করলেন কী ব্যাপার, আমি হঠাৎ করে এইরকম অনুভূতি ফিল করছি কেন, আমার শরীরে এমন লাগছে কেন? উনি দ্রুত পেছন দিকে না তাকিয়ে বাসায় চলে যান। এরকম অনেক ঘটনা কিন্তু ওখানে ঘটেছে। যখন ওনারা বুঝতে পারলেন যে ওনারা এই ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছেন, ওনারা একজন ভালো কবিরাজের কাছে গিয়েছিলেন। ওই কবিরাজের সাথে থাকা জিন নাকি পবিত্র হেরেম শরীফ অর্থাৎ মক্কার মুনাওয়ারা, যেটা হারামের পাশেই থাকেন। আর এই জিনটা খুব একটা বেশি বাংলায় কথা বলতে পারেন না, উনি সিংহভাগ কথা আরবিতেই বলেন। জিনেদের মধ্যে দেখা যাচ্ছে যে তারা যেই এলাকায় যায় তারা কিন্তু ভাষা ক্যাপচার করে নিতে পারে, সেখানকার ভাষায় কথা বলতে পারে। তবে এই জিনটা নাকি অনেক কষ্টে ভাঙা ভাঙা বাংলায় কথা বলতে পারতেন, ম্যাক্সিমাম কথাগুলো আরবিতে বলতেন। ওই জিনটা এসে জানায় যে এই যে যেই বাড়িটা, এই বাড়ির পাশ দিয়ে বেশ কিছু পিশাচ শ্রেণীর জিনের চলাচল রয়েছে। আর এইখানে একটা জিন থাকে যার বয়স 7,500 বছর। এই যে যে গরম বাতাসটা, এইটা মূলত ওই জিনটা সৃষ্টি করেছিল। ওই সময় জিনের মুখোমুখি হয়ে যায়, আর সময়টা ছিল সন্ধ্যার পরপর। ওই জিনটা আবার যদি তাকে পায় তাহলে কিন্তু তার ভয়ঙ্কর ক্ষতি করবে। এরপর নাকি ওই জিনটা ওই 7,500 বছর বয়সী ওই জিনের সাথে যোগাযোগ করেছে, অনেক তর্কাতর্কি হয়েছে। একটা পর্যায়ে নাকি ওই জিনটা এই কথা বলেছে যে 2টো সময় যদি উৎসব ভাইকে আবার সে দেখে, বিশেষ করে দুপুর 1টার দিকে আর সন্ধ্যা যখন হয়ে গেছে এই সময়টায় যদি ওই রাস্তায় পায় তাহলে কিন্তু সে বড় ধরনের ক্ষতি করবে, এরকম কথা কিন্তু বলেছে। আর ওই জিনটা বিশেষ করে যেটা ওই যে মক্কাতুল মুনাওয়ারার যে জিনটা, সে এই উৎসব ভাই, তার বোন, তার মা বাবা, তাদের উপরে থাকা কালো জাদুটা রুকিয়া করে নাকি কেটে দিয়েছিলেন। এরপর ওনারা অনেকটাই আল্লাহর রহমতে সুস্থ হয়ে গিয়েছেন। ওনাদের যে বাড়িটা, অর্থাৎ ওনার দাদা যেই বাড়িটা কিনেছিলেন, ওই বাড়িতে কিন্তু বিভিন্ন সময় নাটকের শুটিং হয়েছে। অনেক পুরনো বাড়ি তো, যেই ধরনের নাটকের গল্পের সাথে এই বাড়িগুলোর একটা মিল রয়েছে, সেক্ষেত্রে তারা এই জায়গাটা বেছে নিয়েছেন, তারা শুটিংও করেছেন এখানে। এখানে এখনও অনেক লোকজন থাকে। তবে দেখা যাচ্ছে যে পূর্বপুরুষ যারা ছিলেন এই বাড়ির, তারা তো হিন্দু সম্প্রদায়ের লোক ছিলেন, তারা বিভিন্ন ধরনের পূজা অর্চনা করতেন। সেখানে এক ধরনের পরিবেশ কিন্তু ছিল। যখন এটা পরবর্তীতে মুসলিমরা কিনে নিলেন, তারা চলে গেলেন, তারা তো তাদের মতো করে বাড়িটা সাজাবেন। কিন্তু এই বাড়িতে থাকা সুপার ন্যাচারাল এন্টিটি বা জিন যেগুলো রয়েছে, তারা তো হঠাৎ করেই এই পরিবর্তনটা মেনে নিতে পারে নাই, তারাও খাপ খাইয়ে নিতে পারে নাই। এই কারণেই বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখিয়েছেন।
এমনটাই জানিয়েছেন উৎসব ভাই। এরকম বেশ কিছু ছোট ছোট ঘটনা আমাদেরকে উনি জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, এই যে 3 রাস্তার যে মোড়, এই মোড়টা বেশ ভয়ঙ্কর। উনি জানিয়েছেন যে অনেক মানুষ এখানে নাকি ভয় পেয়েছে। তো ওনার বলা ঘটনাটা আমরা এ পর্যন্তই রাখতে চাই। আমি যতটুকু পেরেছি আমার মতো করে সাজিয়ে বলার চেষ্টা করেছি। আমার বলায় ভুল হতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারে শনির রাতের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন। এই কারণে ওনার ছদ্মনাম ছাড়া যদি অরিজিনাল নামটা আমরা বলি তাহলে অনেকেই ওনাকে চিনে ফেলতে পারেন। তাছাড়া আত্মীয় স্বজনদের মধ্যেও এই বিষয়টা জানাজানি হলে কিছুটা সমস্যা হতে পারে। এই জন্য ওনার নামের আংশিক আমরা নিলাম। ওনার নামের লাস্টের শেষে উদ্দিন আছে, আমরা তার নাম দিলাম জসিম উদ্দিন। তো উনি ছোটবেলা থেকেই খুবই ভদ্র, নম্র, নামাজি এবং মেধাবী স্টুডেন্ট ছিলেন। ওনাদের বাড়ি বাংলাদেশের দক্ষিণবঙ্গের একটি জেলাতে। ছোটবেলা থেকেই উনি এমন একজন মানুষ ছিলেন, সাধারণত দেখা যায় যে ছোট বয়সে অনেকেই অনেক দুষ্টামি করে, বাড়িতে নালিশ আসে। ওনার নামে কিন্তু কখনোই কোনো নালিশ আসতো না, শুধু প্রশংসাই মানুষ করত। উনি যখন ক্লাস 8-এ উঠে গেলেন তখন একটা সমস্যা দেখা দিল, সেটা হচ্ছে বাড়ি থেকে স্কুলের দূরত্ব বেশি ছিল। প্রতিদিন আসা যাওয়া করা, আর ক্লাস 8-এ উঠে যাবার পর পড়াশোনার চাপও বেড়ে গেল। পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে স্কুলের হোস্টেলে তাকে উঠিয়ে দেয়া হবে। পরবর্তীতে আবার সিদ্ধান্ত পরিবর্তন করা হলো। সিদ্ধান্ত এটাই হলো যে স্কুলের কাছেই তার এক চাচির বাড়ি, সেখানে তাকে রেখে লেখাপড়া করানো হবে। সেই চাচির বাড়িতে তাকে রাখা হলো, উনি লেখাপড়া করছেন। ওই চাচির একটা ছেলে ছিল, সে কিন্তু ওনার বয়সী ছিল, অর্থাৎ এই জসিমউদ্দিন আঙ্কেলের বয়সী ছিল। এই ছেলে ছিল আবার টোটালি তার বিপরীত, অর্থাৎ এই জসিমউদ্দিন আঙ্কেলের বিপরীত। জসিমউদ্দিন আঙ্কেল লেখাপড়া করতেন, নামাজি ছিলেন, অধমপায়ী ছিলেন, খুব ভালো একজন মানুষ ছিলেন। কিন্তু এই ছেলেটা লেখাপড়া করতো না, ধূমপান করত, আর মেয়েদেরকে উত্ত্যক্ত করা তার একটা নেশা হয়ে গিয়েছিল। সে এই জসিমউদ্দিন আঙ্কেলকেও সাথে নিয়ে এই কাজগুলো করতে চাইতেন। এদিকে উনি তো এগুলো পছন্দ করতেন না, উনি যেতেন না, উনি এড়িয়ে এড়িয়ে চলতেন। এদিকে তার চাচির ছেলে অর্থাৎ চাচাতো ভাই যে তাকে এইভাবে বিরক্ত করছে, উনি চাচাতো ভাইয়ের নামে নালিশও করতে পারতেন না। ওই বাড়িতে আছেন, লেখাপড়া করছেন, নালিশ করলে একটা সময় ওনারাও বিরক্ত হবেন, আর এই চাচাতো ভাইও ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, যেহেতু সে লোকটা বেশ একটা সুবিধার না। এই জন্য উনি এড়িয়ে এড়িয়ে চলতেন, নালিশও করতেন না, বাট এড়িয়ে চলতেন। এইভাবেই চলতে থাকে সময়। একটা পর্যায়ে সেই চাচাতো ভাই আর এই জসিমউদ্দিন আঙ্কেল দুজনই এসএসসি পরীক্ষা দিতে বসেন, রেজাল্ট হয়। ওই সময় তো এরকম জিপিএ সিস্টেম ছিল না, ডিভিশন সিস্টেম ছিল। তখন এই জসিমউদ্দিন আঙ্কেল ফার্স্ট ডিভিশনে এসএসসি পাস করেন, আর ওই ছেলে অর্থাৎ চাচির ছেলে সে পাস তো দূরের কথা, অনেকগুলো সাবজেক্টে ফেল করেছে। জসিমউদ্দিন আঙ্কেল পরবর্তীতে একটা ভালো কলেজে ভর্তি হন। যখন ভর্তি হয়েছেন এরপর থেকেই তার সাথে একটা সমস্যা শুরু হয়ে যায়। এমনিতে উনি সব কিছু ঠিকঠাক মতো কাজ করতে পারেন, লেখাপড়া করছেন, সব কিছু ঠিকঠাক। যখনই কোনো পরীক্ষা আসে, অর্থাৎ কলেজে তো ওনার অর্ধবার্ষিক পরীক্ষা, তারপর বিভিন্ন ধরনের পরীক্ষা থাকে না, তো এই ধরনের পরীক্ষাগুলোর সময় যখনই আসতো, অর্থাৎ সকালবেলা যদি পরীক্ষা থাকে, রাতের বেলা ওনার ডান হাত ফুলে যেত। যন্ত্রণায় উনি ছটফট করতেন, কান্নাকাটি করতেন, এত যন্ত্রণা, উনি কোনোভাবেই পরীক্ষার খাতায় লিখতে পারতেন না। যখনই পরীক্ষার সময় শেষ, আস্তে আস্তে ওনার যন্ত্রণাও ভালো হয়ে যেত, হাত যে ফুলে যেত এটাও কমে যেত। যেহেতু তখনও এইচএসসি পরীক্ষা অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষা আসে নাই, মানে ফাইনাল যে ইন্টারমিডিয়েট পরীক্ষা, বোর্ড পরীক্ষা যেটা, সেটা আসে নাই। এর আগে যেই পরীক্ষাগুলো আছে সেগুলোতে এই সমস্যাগুলো দেখা দিচ্ছিল। উনি ওনার পরিবারকে বিষয়টা জানান। জানানোর পর
এই জসিমউদ্দিন আঙ্কেলের বাবা উনি চিন্তা করলেন মনে হয় সে একটা ভান ধরেছে, লেখাপড়ায় এখন আর আগের মতো মনোযোগী সে না, এই জন্য এরকম বলছে। শুরুর দিকে ওনারা এটা চিন্তা ভাবনা করলেও পরবর্তীতে দেখা গেল যখন টেস্ট পরীক্ষার সময় চলে এসেছে তখন সত্যিই পরীক্ষার আগের রাতে তার হাত ফুলে গেছে। আর পরীক্ষার যেই দিন অর্থাৎ পরের দিন পরীক্ষা শেষে তার হাত ফোলাটা আবার কমে গেছে। এরপর ওনার টনক নড়ে, আসলেই তো তাই, ছেলেরা তো ঠিকই বলেছে, এখানে অন্য কোনো সমস্যা শুরু হয়েছে। আর আরও একটা সমস্যা কিন্তু চলমান ছিল, সেটা হচ্ছে উনি ঘুমের ঘোরে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতেন। উনি শারীরিক মানসিক দুইভাবেই আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন। ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা যত কাছে আসতে থাকে উনি তত অসুস্থ হতে থাকেন। এদিকে ওই জসিমউদ্দিন আঙ্কেলের দাদা দাদি ওনারা কিন্তু বুঝতে পেরেছেন যে ছেলেটার সাথে খারাপ কিছু হচ্ছে। তখন ওনারা জসিমউদ্দিন আঙ্কেলের বাবাকে বললেন, ছেলেটাকে আগে ডাক্তার দেখাও, দেখো ডাক্তার কি বলে। ডাক্তার যদি কোনো সমস্যা ধরতে না পারে তাহলে অন্য কিছু বুঝতে হবে। তো ডাক্তার দেখানো হলো, ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরেও যখন কোনো কিছুই ধরতে পারলেন না তখন তার দাদা দাদি নিশ্চিত হলেন এই ছেলেটার অন্য কোনো ধরনের সমস্যা হয়েছে। স্থানীয় কিছু হুজুরকে ডাকা হলো, তারা তাদের মতো করে ঝাড়ফুঁক করে গেলেন, কিন্তু এই সমস্যার কোনো উন্নতি হলো না, একই রকম থাকলো। আগে তো শুধু পরীক্ষার আগের রাত্রে হাত ফুলে যেত, এখন দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন অংশগুলোতে ব্যথা তীব্র আকার ধারণ করেছে, হাতও ফুলে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না। অনেক খোঁজাখুঁজি করার পর ওনাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, প্রায় 10-12 কিলোমিটার দূরে একটা গ্রাম ছিল, তো সেখানে একজন ভালো হুজুরের সন্ধান পান। ওই হুজুর খুবই বৃদ্ধ মানুষ ছিলেন, কোথাও আসলে যেতে পারতেন না, ওইভাবে কোথাও গিয়ে রুগী দেখার মতো শারীরিক সক্ষমতা উনি অনেকটাই হারিয়েছিলেন। তাই ওনাকেই নিয়ে যেতে হবে, অর্থাৎ এই জসিমউদ্দিন আঙ্কেলকে নিয়ে যেতে হবে সেই হুজুরের কাছে। নিয়ে যাওয়া হলো। এরপর হুজুর তার ঘরের মধ্যে বসালেন জসিমউদ্দিন আঙ্কেলকে, চতুর্দিকে একটা বৃত্ত আঁকলেন। উনি চিন্তা করেছিলেন যে জসিমউদ্দিন আঙ্কেলের নিশ্চয়ই কোনো জিন ঘটিত সমস্যা হয়েছে, আর সেই আলামত উনি টের পেয়েছিলেন। উনি চিন্তা করেছেন এই জিনকে ওনার শরীরে হাজির করাবেন, এরপর কথাবার্তা হবে। উনি যখনই জিন হাজির করার তদবির শুরু করেছেন মোটামুটি কয়েক মিনিটের মধ্যে ঘরের মধ্যে ভাঙচুর শুরু হয়ে গেছে, মনে হচ্ছে ঘরের মধ্যে ঝড় উঠেছে। বাইরে কিন্তু একদম সব কিছু স্বাভাবিক, কিন্তু ঘরের মধ্যে ঝড় এরকম ভাবে শুরু হয়েছে, আসবাবপত্রগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে, চেয়ার টেবিলগুলো উল্টে পড়ে যাচ্ছে। একটা পর্যায়ে সব কিছু শান্ত হয়ে যায়, আর তখন হুজুর মনে করেছেন জিন মনে হয় এই জসিমউদ্দিন আঙ্কেলের শরীরে হাজির হয়ে গেছে। তখনই ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। সাধারণত কি হয় যে রোগীর শরীরে জিন হাজির হয় বা তুলা রাশির কারো বডির উপরে জিন হাজির করানো হয়। হঠাৎ করে হলো কি, চতুর্দিক থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু হয়ে গেল। জিন এই জসিমউদ্দিন আঙ্কেলের শরীরে হাজির হয় নাই, তারা এই রুমের মধ্যে হাজির হয়ে গেছে, কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। রুমের বিভিন্ন সাইড থেকে কথাবার্তার আওয়াজ আসছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে তারা, একটা না কয়েকটা। তারা এরকম গালিগালাজ করছে আর বলছে যে কেন তাদেরকে হাজির করানো হয়েছে। হুজুর জিজ্ঞেস করলেন যে কেন তোমরা এই ছেলেটাকে কষ্ট দিচ্ছ, কি করেছে? ও তো খুবই একটা ভদ্র ছেলে, ওর লেখাপড়া কেন তোমরা ক্ষতি করছো, ওর জীবনটাকে কেন তোমরা ধ্বংস করে দিচ্ছ? তখন নাকি এরা একসাথেই বলে ওঠে যে হুজুর তুই হয়তো জানিস না, আমরা নিজেরা এখানে আসি নাই, ওর উপর আমাদেরকে চালান করা হয়েছে, আর আমরা 4 জন। এই বলে এগুলো অট্টহাসিতে ফেটে পড়ে। দিনের বেলাতে এই ঘটনা ঘটছে, রুমের মধ্যে কিন্তু আলো রয়েছে, কিন্তু এই ধরনের সমস্যা চলছে। এরপর এক একজন এক এক সাইড থেকে কথা বলে রুমের, আর এক একজনের কণ্ঠস্বর এক এক রকম। হুজুর তো এই বিষয়টার জন্য একদমই প্রস্তুত ছিলেন না। উনি চিন্তা করেছেন যে মানুষের শরীরের ভেতরে হাজির হবে, কিন্তু এইভাবে ওরা
সশরীরে হাজির হয়ে গেছে, কণ্ঠ শোনা যাচ্ছে, বিষয়টা তো ভালো না। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা এখানেই এরা ঘটাতে পারে। এই ছেলেটাকেও মেরে ফেলতে পারে, হুজুরকেও আক্রমণ করতে পারে, এমন সক্ষমতা ওদের আছে। তখন হুজুর আর বেশি কথা না বাড়িয়ে বললেন, আচ্ছা কী পেলে তোরা চলে যাবি বল, আমি ব্যবস্থা করছি এর পরিবারের সাথে কথা বলে। তখন ওই কণ্ঠস্বরগুলো আবারও অট্টহাসিতে ফেটে পড়ে আর বলে ওঠে, আমরা কোনো কিছুর বিনিময়ে চলে যাওয়ার জিন না রে, আমাদেরকে চালান করা হয়েছে, আমরা এর জীবনটা শেষ করে দিয়েই তারপর যাব, এছাড়া আমি যেতে পারবো না, আমরা কেউই যাব না। তখন হুজুর বলেন, ঠিক আছে রে, বুঝতে পারছি, তোদের সমস্যাও বুঝতে পারছি, এখন সমাধানটা আমাকেই করতে হবে। এই বলেই হুজুর মুচকি হাসেন। তখন আবার ওই জিনগুলো বলে ওঠে, কিরে হুজুর, তুই হাসছিস কেন, তোর ভয় লাগছে না? তখন হুজুর বলেন, ভয়? আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, অপেক্ষা কর। এই বলেই হুজুর কাফনের কাপড়ের মতো একটা কাপড় বের করেছেন। ওখানে কিন্তু আরও লোকজন আছে, এই যে জসিমউদ্দিন আঙ্কেলের মা বাবা, ওনারাও কিন্তু ওখানে আছেন, ওনারাও ভয় পাচ্ছেন এরকম ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে। হুজুর কি করলেন, একটা কাচের বোতলের ছিপিটা খুললেন। খোলার পর ওনার পাশে কাফনের কাপড় জাতীয় কিছু একটা রাখা ছিল, উনি এই কাফনের কাপড়টা শুধু শূন্যে ছুঁড়ে দিলেন। যখনই ছুঁড়ে দিলেন তখন দেখা গেল যে হঠাৎ করে কোত্থেকে কিছু ধোঁয়া, কালো রঙের ধোঁয়া, এগুলো উড়ে উড়ে এসে ওই বোতলের মধ্যে ঢুকে যাচ্ছে। এরপর এই যে জসিমউদ্দিন আঙ্কেল, ওনার শরীর থেকেও মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে। অনেক সময় শীতকালে আমরা গোসল করলে শরীর থেকে ধোঁয়া বের হয় না, মনে হচ্ছে ওনার শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে, তবে এগুলো কালো ধোঁয়া। এই ধোঁয়াগুলোও আস্তে 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 ওই বোতলের মধ্যে ঢুকে যাচ্ছে। এরপর হুজুর কী করলেন, বোতলের ক্যাপটা খুব ভালোভাবে আটকে দিলেন। এরপর উনি একজনকে 10 হাত গর্ত খুঁড়তে বললেন, যেটার গভীরতা হবে 10 হাত, আর ওই গর্তের মধ্যেই ওই বোতলটা মাটিতে পুঁতে দিয়েছিলেন। হুজুর বললেন, এই যে জসিমউদ্দিন আঙ্কেল, তার উপরে ভয়ঙ্কর এক মরণ বাণ মারা হয়েছিল। 4টা জিনকে চালান করে এই জিনদেরকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছিল। এরা অনেকটাই সফল হয়ে গেছে এই অর্থে খুব তাড়াতাড়ি এই ছেলেটাকে এরা মেরে ফেলতো। আল্লাহর অশেষ রহমতে ঠিক সময়ে ওনারা চলে আসতে পারছেন, যার কারণে আল্লাহর রহমতে ওনাকে বাঁচানো গেছে। তবে এই বাণটা কে মেরেছিল হুজুর এটা আসলে বলতে চান নাই। অনুমান করেন যে তাদের কোনো এক নিকট আত্মীয় এই কাজটি করেছে। ওনারা বেশ কয়েকজনের বিষয়ে সন্দেহ পোষণ করেছিলেন, বিশেষ করে এই জসিমউদ্দিন আঙ্কেল যেই বাসায় থেকে এসএসসি পাশ করেছিলেন, তারা ঈর্ষান্বিত হয়ে এই কাজ করেছে কিনা এই বিষয়ে আসলে সুনির্দিষ্টভাবে জানা না গেলেও ওনারা বেশ কয়েকজনকে টার্গেট করেছিলেন যে তারা হয়তো এই কাজগুলো করতে পারে। আল্লাহর রহমতে জসিমউদ্দিন আঙ্কেল উনি সুস্থ হয়ে যান, লেখাপড়া করেছেন, ভালো চাকরি পেয়েছেন, এখনও চাকরি করছেন, তার জন্য আমরা দোয়া করি। প্রিয় লিসেনার্স, বিভিন্ন সময় আমরা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কিছু ঘটনা যখন পাই তখন দেখতে পাই যে এই ঘটনাগুলোর মধ্যে বেশ কিছু ঘটনা থাকে মেধাবী স্টুডেন্টদের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কেউ একজন ভালো